Welcome to lesson 24, English for Beginners, phase 3. In this lesson, we will try to learn some of the more expression after learning the expression in the previous phase 2. So এই ফেজের শেষের লেসন হিসেবে এখানে আমরা আরো কিছু নতুন এক্সপ্রেশন শিখব। আপনাদের হয়তো মনে থাকবে লেসন 16-এ আমরা কিছু এক্সপ্রেশন শিখেছিলাম, 5টি এক্সপ্রেশন এভরিডে ইংলিশ কমিউনিকেশনে। সো আমাদের এক্সপ্রেশন 6 এখান থেকে শুরু হবে, 5টি এক্সপ্রেশন এবং তাদের ব্যবহার বোঝার চেষ্টা করব। নাম্বার 6, নাইস টু মিট ইউ। কারোর সাথে যখন আমাদের কখন দেখা হয় বা দেখা হওয়ার সময় আমরা যখন গ্রিটিং করি, তখন আমাদের ভদ্রতা বা পোলাইটনেস এক্সপ্রেস করার জন্য আমরা এই ধরনের ফ্রেজ ব্যবহার করি। ইটস গ্রেট টু মিট ইউ, ইটস নাইস টু মিট ইউ, নাইস মিটিং ইউ, এগুলো ব্যবহার করে থাকি। সো নাইস টু মিট ইউ আপনারা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবেন? ইটস নাইস টু মিট ইউ, আই এম হ্যাপি দ্যাট উই উইল ওয়ার্ক টুগেদার। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আমি হ্যাপি যে আমরা একসাথে কাজ করব। ইট ওয়াজ রিয়েলি নাইস টু মিট ইউ অ্যাট দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আপনার সাথে দেখা হওয়াটা বেশ ভালো ছিল। এভাবে আমরা নাইস টু মিট ইউ ফ্রেজটি ব্যবহার করতে পারি। এরপরের এক্সপ্রেশন হলো হাউ ক্যান আই হেল্প ইউ। যখন কেউ নিজেকে ইন্ট্রোডিউস করে যে ভাই আমি এখানে এসেছি বা আমি কাউকে খুঁজছি, তখন তাকে অ্যাপ্রোচ করার জন্য, তাকে রিপ্লাই দেওয়ার জন্য, অথবা ফোন দিয়ে যদি জিজ্ঞেস করে যে আমি অমুককে চাচ্ছি, তখন আপনি রিসিভ করে যদি আপনি সেই অমুকই হন অথবা অন্য কেউ হন, তাহলে আপনি হয়তো বলতে পারেন হাউ ক্যান আই হেল্প ইউ। অথবা কোনো একটা কাউন্টারে, রিসিপশন কিংবা কোনো জায়গায় অপরিচিত কেউ এসে আপনাকে কিছু জিজ্ঞেস করলে আপনি হয়তো বলতে পারেন হাউ ক্যান আই হেল্প ইউ। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, ইট সিমস ইউ আর ইন এ ট্রাবল, হাউ ক্যান আই হেল্প ইউ। অর্থাৎ দেখে মনে হচ্ছে আপনি কোনো সমস্যায় পড়েছেন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। আই লুক আফটার দ্য রিসিপশন হিয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ। আমি এখানকার রিসিপশনটি দেখাশোনা করি, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। অর্থাৎ এখানে হাউ ক্যান আই হেল্প ইউ এর মাধ্যমে অন্যদের প্রতি ভদ্রভাবে জিজ্ঞেস করা যে আসলে আপনি এখানে কেন আছেন বা কি কারণে এসেছেন। এরপর আরেকটি ফ্রেজ হলো আই উড লাইক টু নো অথবা আই উড লাইক টু। ভদ্রতা প্রকাশ করার ক্ষেত্রে আই ওয়ান্ট টু এর পরিবর্তে আমরা ব্যবহার করি আই উড লাইক টু, সংক্ষেপে আইড লাইক টু। এবারে আমরা দেখব এটি আমরা কোন কোন পরিস্থিতিতে ব্যবহার করি। দ্য ড্রেস লুকস নাইস, আই উড লাইক টু নো দ্য প্রাইস। তাহলে ড্রেসটা সুন্দর লাগছে, আমি দামটা জানতে চাই, অর্থাৎ কেনার একটা আগ্রহ প্রকাশ করছি। আই ওয়ান্ট টু নো দ্য প্রাইস না বলে আই উড লাইক টু বলা হচ্ছে একটা ভদ্রতা প্রকাশ করা। আই উড লাইক টু নো দ্য প্রসেস অফ ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হয় কিভাবে সেটার প্রসেস আমি জানতে চাই, অর্থাৎ এখানে একটা আগ্রহ প্রকাশ করা হচ্ছে ভদ্রভাবে যে আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই, সেক্ষেত্রে প্রসেসিংটা আমাকে জানান। সো এভাবে আমরা আই উড লাইক টু বা আইড লাইক টু বা আইড লাইক টু নো ব্যবহার করতে পারি। এরপরে আরো দুটি এক্সপ্রেশন আছে। নাম্বার 9, আই হোপ অথবা হোপফুলি। আমরা হোপফুলি অথবা হোপ দিয়ে আমাদের ইচ্ছা বা সম্ভাবনার কথা প্রকাশ করে থাকি। যদি আমরা এক্সাম্পল দেখি, আই হোপ দ্য হেলথ ক্রাইসিস উইল এন্ড সুন অ্যান্ড উই উইল স্টার্ট লিভিং দ্য ইউজুয়াল সোশ্যাল লাইফ। তাহলে আমরা আশা করছি যে আমাদের হেলথ ক্রাইসিস বা স্বাস্থ্যের যে সমস্যা চলছে সেটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং আমরা স্বাভাবিক সামাজিক জীবন যাপন করতে পারব। একইভাবে হোপফুলি ব্যবহার করেও আমরা এটা বলতে পারি, হোপফুলি ইউ আর হ্যাভিং এ গুড উইক। আমি আশা করছি আপনি বেশ ভালো সপ্তাহ কাটাচ্ছেন বা ভালো সময় কাটাচ্ছেন। সো এভাবে আমরা হোপ দিয়ে নিজেদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারি। এরপর কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড। এই ফ্রেজটি সাধারণত কিছুটা অ্যাডভান্সড ইউজাররা ব্যবহার করে থাকে, বিগিনার্সরা যেন শিখতে পারে সে কারণে এখানে ইনক্লুড করা। এর অর্থ হচ্ছে মূলত কোনো একটি খারাপ বা কোনো একটি দুশ্চিন্তাগ্রস্ত কিংবা কোনো একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা যখন মনে মনে ভালোটাকে প্রার্থনা করি এবং অপেক্ষা করতে থাকি ভালোটা আসার জন্য, ভালো কিছু হওয়ার জন্য, তখন আমরা কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড ব্যবহার করি। এক্সাম্পল যদি আমরা দেখি, সিন্স উই ডোন্ট নো দ্য ফিউচার উই ক্যান জাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। আমরা যেহেতু ভবিষ্যৎ জানি না, আমরা শুধুমাত্র ফিঙ্গার্স ক্রসড রাখতে পারি, অর্থাৎ ভালোর জন্য অপেক্ষা করতে পারি বা ভালোর জন্য মনে মনে প্রার্থনা করতে পারি। শি ইজ ওয়ারিড অ্যাবাউট হার এক্সাম রেজাল্ট। সে তার এক্সাম রেজাল্ট নিয়ে খুব চিন্তিত। ডোন্ট আস্ক হার এনিথিং অ্যাবাউট, শি কিপস হার ফিঙ্গার্স ক্রসড। তাহলে তাকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, সে মনে মনে ভালো কিছু প্রার্থনা করছে বা চাচ্ছে বা অপেক্ষা করছে।
তাহলে এভাবে আমরা কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে আমরা বেশ কিছু ফ্রেজ জানতে পারলাম, সেই ফ্রেজগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে ব্যবহার করতে হয় সেটি শেখার চেষ্টা করলাম। আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ইংলিশ ব্যবহার করতে গিয়ে এই ফ্রেজগুলোকে প্রতিদিন সম্ভব না হলেও অন্তত সপ্তাহে 2-3 বার, 5 বার, 7 বার যদি হয় তাহলে খুবই ভালো হয়। তাহলে যদি এটা ব্যবহার করতে পারেন সপ্তাহে 5 বার 7 বার একটা ফ্রেজকে, তাহলে আপনি যেমন আপনার নিজের বলার ইংলিশ ইমপ্রুভ করছেন, পাশাপাশি আপনার ন্যাচারাল ইংলিশ স্পিকিং আরও বেশি ন্যাচারাল বা কমফোর্টেবল মনে হবে যখন অন্য কেউ শুনবে। কারণ আপনি এই ফ্রেজগুলো বলতে বলতে একটা সময় অভ্যস্ত হয়ে যাবেন এবং তখন এগুলো আলাদা করে মনে করে আপনাকে বলতে হবে না। পরিস্থিতি বা সিচুয়েশন অনুযায়ী আপনি ন্যাচারালি এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারবেন এবং এগুলোর মাধ্যমে আপনার আকাঙ্ক্ষা, ইচ্ছা, পোলাইটনেস কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার নলেজ কিংবা ব্যবহার করার দক্ষতা দুটোই প্রকাশ পেতে পারে। সেক্ষেত্রে ওভারঅল ইংলিশের সাথে আপনার সম্পর্কটা দিন দিন ইমপ্রুভ করতে থাকবে। তাহলে এই চ্যাপ্টারে আমরা শিখলাম কখন দেয়ার ইজ বলতে হবে, কখন দেয়ার আর বলতে হবে। এর পাশাপাশি অন্যান্য ফ্রেজ যেগুলো ছিল ফিউ, সাম, লট অফ, মাচ, মেনি, এগুলোর ব্যবহার আমরা শিখলাম। এছাড়া স্পিকিং প্র্যাকটিস বা রাইটিং প্র্যাকটিস শেখার পর আমি আপনাদেরকে পরামর্শ দিব যতটা সম্ভব সুযোগ পেলেই নিজেদের হবি কিংবা ফ্রি টাইম অ্যাক্টিভিটিগুলোকে একটু বলার চেষ্টা করা স্পিকিং প্র্যাকটিসের অংশ হিসেবে। তাহলে আপনি হয়তো আপনার স্পিকিংকে আরেকটু ইমপ্রুভ করতে পারবেন। এই ছিল আমাদের চ্যাপ্টার 3। তাহলে চলুন চলে যাওয়া যাক নেক্সট চ্যাপ্টারে।